ম্যাগাজিন মেলাকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই শুভক্ষণে এই মেলার প্রাঙ্গণে আমাদের ইচ্ছে পাখি যে লিটল ম্যাগাজিন আছে এবং সেই সাহিত্য ও সংস্কৃতি সংস্থাও আছে, সেই সাহিত্য সংস্কৃতি সংস্থার আয়োজনে আমরা আজকে করতে চলেছি একটি শ্রুতি নাটক। এই শ্রুতি নাটকটির নাম হচ্ছে কন্যা কেন কুমারী। কন্যাকুমারী হচ্ছে দুর্গার একটি রূপ। সেই কন্যা কেন কুমারী হয়ে আছেন, কেন তার বিবাহ হয়নি, সেই কাহিনীকে আমি সেখানে গিয়ে আমি সংগ্রহ করেছি এবং যেটুকু সংগ্রহ করেছি সেটি নিয়ে আমি নাটকটি রচনা করেছি এবং সেটাও পরিচালনাও করেছি। আমার সঙ্গে আছে আমার দুই বান্ধবী। চরিত্র হচ্ছে আমার চরিত্র, সেটা হচ্ছে তিস্তা, আমি রমলা মুখার্জি। মানসিক চরিত্রে কবিতা তা, আর বিদিশার চরিত্রে আছে সন্ধ্যা সাহা। শুরু হচ্ছে নাটক কন্যা কেন কুমারী। জানি করে কন্যাকুমারী যা টিকিট পেয়ে গেছে, ঘুরে কি মজা। সত্যি তিস্তাটা খুব অ্যাক্টিভ। ঠিক বলেছিস, ওরা তো আসার কথা, এক্ষুনি দেখ এসে যাবে। তিস্তা আয় আয়, বলছি যে কোন জন্য টিকিট পেলে? হেই শোন শোন, একদম কন্যাকুমারী এক্সপ্রেসের টিকিট পেয়ে গেছি। থ্যাংক ইউ। তা কবে যাওয়া হচ্ছে আর কবেই বা ফেরা হচ্ছে সেটা তো আগে বলবি। উফ, খুব টেনশন হচ্ছে রে তিস্তা। নো টেনশন ডিয়ার, এই তো 11 দিন যাব আর লক্ষ্মী পুজোর দিন ফিরবো, বুঝলি? ও তাহলে ঠিক আছে। আমার বস আবার বেশি ছুটি দিতেই চান না। এই আমারও তো তাই। তিস্তার বেশ মজা, স্কুলে চাকরি, ছুটি বেশি, অথচ খাটুনি কম। হ্যাঁ রে, জন্ম জন্মান্তর যেন শিক্ষিকা হয়ে জন্মায়। কিন্তু ছাত্রীদের ভালোবাসা পাওয়া যায় না, কি বলবো। এই শোন, আমি না একটা লিস্ট করে রেখেছি, জানিস? সেই অনুযায়ী তোরা সব কিছু কিন্তু গুছিয়ে নিবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, লিস্টটা কর। হ্যাঁ রে হ্যাঁ, চটপট করে ফেলবো, চিন্তা করিস না। এই টিকিটের প্রিন্ট আউটগুলো তোদের জন্য বার করে রেখেছি। এই এখন আমি আসি, হোটেলটা তো বুক করতে হবে নাকি বল? সমুদ্রের ধারে হোটেল নিবি কিন্তু। হ্যাঁ, চেষ্টা করে দেখবো, তবে পুজোর মরশুম তো, ভালো হোটেল পাওয়াই মুশকিল। সেটা অবশ্য ঠিকই বলেছিস, কারণ সেটাও অবশ্য ঠিক বলেছিস। আর আমি তো যাচ্ছি ওখানে। তোরা একটু চা খেয়ে যা। ওরে না রে, দেরি হয়ে যাবে, পরে একদিন চা খেয়ে যাবো, কেমন? শুধু চা নয় বিদিশা, তোর স্পেশাল চিড়ের পোহাও খাবো কিন্তু। ঠিক আছে, টাটা। টাটা টাটা। জানিস রে, শোন, হ্যাঁ, বলো। কন্যাকুমারী নামে এই হ্যাঁ, আমি যাই, 10-15 মিনিট পরে যাচ্ছি। খুবই জনপ্রিয় এই তো মহিষমদ্দিন তলাতেই আছি। আসছো নাকি? সকলে এখানে আসে। না না, তুমি যাও, আসবো, দেখতে আসবো বলছিলে, সেটা। তুমি শেষ কাল। হ্যাঁ, আর অন্যদিকে আরো আচ্ছা, বাবা এসে গেছে? ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর, এই ও আচ্ছা, ওটা সানটা পুরোটা পাঠিয়েছে তো? বুঝলি? আরে সেগুলো থেকে ত্রিবেণী সঙ্গমও বলে। কি সুন্দর। হ্যাঁ, ঠিক সাদা আছে। মার্বেল পাত্রে মুখ দিয়ে দেবী কন্যাকুমারী। আর দেখ, দেবীর নাকে
বালিকা রূপিণী দেবী যেমন হাতে মালানি তপস্যা। জানিস তো তামিল বৈশাখী মাসে মানে ওই মেঘ মাস নাগাদ তাহলে বৈশাখী উৎসব খুব ঘটা করে হয়। তাই দুবেলা দেবীকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। তাই বলছি, তখন তো খুব ভিড় হয়নি। এখন তো আমরা বেশ ফাঁকায় ফাঁকায় দেবীকে দেখলাম বল। হ্যাঁ রে, খুব সুন্দরভাবে দেবী কন্যাকুমারীকে দর্শন করলাম। কবে থেকে মনে আশা ছিল কন্যাকুমারীর দর্শন করব, তোর জন্যই সম্ভব হলো রে তিস্তা। সে তো ঠিকই তিস্তা, দেবী এখানে কেন কুমারীকে? তুই তুই কি জানিস, তুই তো দিন রাত পড়বার অনেক সময় পাস আর পড়তেও পারিস বাবু। যা বলেছিস, আমাদের তো প্রাইভেট ফার্মে দিন রাত কাজ করতে করতে পড়াশোনা শিখে উঠেছি। বল না তিস্তা, অন্য এখানে কেন কুমারী? আমি অনুসন্ধান করে যে পৌরাণিক কাহিনীটা জেনেছি সেটা তোদের বলছি শোন। চল সমুদ্রের ধারে গিয়ে বসি, ওখানে বসে বসে গল্পটা বলি কেমন? আরে তাড়াতাড়ি বল, বলতে বলতেই চল, আমার আর সবুর সইছে না রে তিস্তা, বল না। আচ্ছা আচ্ছা বাবা বলছি শোন। এক সময় দৈত্যরাজ বালাসুর দেবতাদের পরাজিত করে তাদের শুধু তাড়িয়ে দিলেন না, নির্মম অত্যাচার করতে লাগলেন। কিন্তু তার সঙ্গে কন্যাকুমারীর কি সম্পর্ক রে? আরে বাবা শোন বন্ধু, আমাদের দেবী দুর্গা তো অসুর নাচি, তেমনি এখানেও দেবীর দ্বৈত দমনে কোনো কাহিনী নিশ্চয়ই আছে। ঠিক বলেছিস মানসী। সেই অত্যাচার সহ্য করতে না পেরে মা বসুন্ধরা বিষ্ণুদেবের কাছে গেলেন। ও তাই বুঝি, তারপর কি হলো রে? শ্রী বিষ্ণু দেবী পরাশক্তির স্মরণ নিতে বললেন। কেন রে দেবী পরাশক্তির স্মরণ নিতে বললেন কেন? কারণ একমাত্র দেবী পরাশক্তি পারলেন প্রবল পরাক্রান্ত বালাসুরকে নিধন করতে। তারপর দেবতারা কি করলেন? দেবতারা আয়োজন করতে লাগলেন যজ্ঞের। যজ্ঞের আয়োজন কেন রে? আরে বুঝতে পারছিস না, দেবী পরাশক্তিকে প্রসন্ন করার জন্যই যজ্ঞের আয়োজন। তারপর কি হলো তেসব বল না রে। যজ্ঞের পর দেবী সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন, আমি অবিলম্বে বালাসুর সহ অন্যান্য অসুরদের বিনাশ করব। ও তাই বুঝি? তোরা দেখ সব পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে কিন্তু সেই নারী শক্তির জয়। এই যেমন আমাদের ধনুজ দমনী মা দুর্গা, ঠিক তেমনি তো কন্যাকুমারীও তো মা দুর্গার আর এক রূপ, তাই না তিস্তা? ঠিক তাই। দেবী পরাশক্তি কুমারী বালিকা রূপে কন্যাকুমারীতে এসে কঠোর তপস্যা করতে লাগলেন। চল আমরা এখান থেকে ওই 13 কিলোমিটার দূরে সুচিন্দ্র মন্দির আছে না, ওখানে যাই। তারপর গল্পটা শেষ করবো। তুমি মন্দিরটা দেখাও হবে আর গল্পটা বুঝতেও খুব সুবিধা হবে জানিস। আচ্ছা আচ্ছা চল যাই তাহলে। এই হলো সুচিন্দ্রবের স্থানমালা মন্দির। এই মন্দির বৈষ্ণব আর শৈব এই দুই সম্প্রদায়ের কাছে মহাপুণ্যস্থান। আরে মহা পুণ্যস্থান বলেই তো মন্দির গর্ভে ইচ্ছুমত লিঙ্গ দিচ্ছে। এইটা তো স্থানমালায়াম না রে? হ্যাঁ, লিঙ্গ একটি হলে কি হবে? এই লিঙ্গটাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার ভাবোদ্যতা। এই মন্দিরের অলিন্দটা কি সুন্দর রে। তাই তো দেখছি। আর অলিন্দের মধ্যে হনুমানজির এই সুন্দর মূর্তিটা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে।
সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, তুই যে বললি তিস্তা এখানে এসে নাকি গল্পটা বলবি, তা শুরু কর। তোর মনে আছে তাহলে? আচ্ছা আচ্ছা, বলছি শোন। এখানে তো দেবাদেবী মহাদেব থাকেন। কন্যাকুমারীকে দেখে শিব তো তার প্রেমে পড়ে গেলেন এবং দেবীকে না বিবাহ করতে চাইলেন। তুই তো হেও সেই দেখছি শিব পার্বতী প্রেমের খেলার মতো দিলে। যদিও তো তপস্যা করেছিলেন শিবকে পাবার জন্য। আর এখানে তপস্যারতা কন্যাকে দেখে স্বয়ং মহাদেব তার অনুরক্ত হয়ে পড়লেন। তারপর তারপর কি হলো? বিবাহিত আয়োজন চলতে লাগলো জোর কদমে। প্রচুর চাল ডাল ভোজের জন্য আসতে লাগলো। কিন্তু বালাসুর ব্রহ্মার বনে কেবলমাত্র কুমারী কন্যার হাতে বধ হবে। তাই নারদ এই বিবাহের খবর পেয়ে এক উপায় বার করলেন। নারদ মশাই কি উপায় বের করলেন রে? নারদ মশাই শিবকে গিয়ে বললেন যে বিবাহ হবে মাঝরাতে এক বিশেষ শুভক্ষণে। আর যখন শিব সুচিন্দ্রা মন্দির থেকে 5 কিমি দূরে বালুকমপাড়িতে পৌঁছালেন, তখন না নারদ এক ফোন দিয়ে আসলেন। আবার কি ফোন দিলে? এই চুপ করবি, তাড়াতাড়ি বল না তিস্তা, কৌতূহল আর চেপে রাখতে পারছি না রে। আচ্ছা আচ্ছা, বলছি শোন শোন। নারদ মশাই করলেন কি জানিস তো? মুরগির রূপ ধরে ডেকে উঠলেন করে। এই কেন রে? ওইভাবে ডাকলেন কেন রে? আরে বাবা, বুঝতে পারছিস না? শিব মনে করবে ভোর হয়ে গেছে, তাই না রে তিস্তা? হ্যাঁ, ঠিক বলেছিস। মহাদেব মনে করলে রাত্রি শেষ হয়ে ভোর হয়ে গেছে। বিবাহের লগ্ন অতীত ভেবে বিরহ কাতর মুখে আবার শিব সুচিন্দ্রামে ফিরে গেলেন। বুঝেছি বুঝেছি, পরের আর বিয়ে হয়নি দেবে? না, হয়নি। দেবী তখনই ফল করলেন তিনি চিরকুমারী থাকবেন। ও, কন্যাকুমারী দেবী কেন চিরকুমারী? এইবার বুঝলাম। আর বিয়ের জন্য এত আয়োজন, সেসব কি হলো? সব কি পণ্ড হয়ে গেল? হ্যাঁ, বিয়ের জন্য আয়োজিত সমস্ত অন্ন খাবার বাড়িতে পরিণত হয়ে আজ ওই অলৌকিক কাহিনী সাক্ষ্য বহন করে চলেছে। তাহলে কন্যাকুমারীর মালা শিবের গলায় দেওয়া হয়নি বল, তাই মালা হাতে দেবী মূর্তি। তাই তো দেখছি রে, বালাসুরকে দেবী কিভাবে বধ করলেন রে তিস্তা? শোন তাহলে। কুমারী কন্যার কুমারী অপরূপ রূপের খ্যাতি লোকমুখে শুনে বালাসুর দেবীকে বিবাহ করতে চাইলেন। সুন্দরী মেয়েদের চিরকালই খুব জ্বালা। এই চুপ করবি? চুপ কর তো, চুপ করে গল্পটা শুনবি নাকি বক বক করেই যাবি? তিস্তা বল। হ্যাঁ, বলছি শোন। দেবী কিছুতেই বালাসুরকে যখন বিবাহ করতে রাজি হলেন না, তখন বালাসুর দেবীকে জোর করে তুলে নিয়ে যেতে উদ্যত হলেন। কেলেঙ্কারি। আবার কথা বলছিস? বল তিস্তা, তারপর কি হলো? হ্যাঁ শোন, যেমনি বালাসুর বার করেছেন তার তরবারি, অমনি দেবীও বার করলেন তার কালান্ত রশ্মি। প্রবল যুদ্ধ হলো। দিয়ে কার জয় হলো? দেবীরই নিশ্চয়ই জয় হবে। দুষ্টের দমন আর সৃষ্টের পালনিত দেবীর অভিপ্রায়। ঠিক বলেছিস। অবশেষে দেবী চক্র দিয়ে বালাসুরকে নিধন করলেন। যাক বাবা, দেবতারা বাঁচলে তাহলে। এখানেও দেবী কন্যাকুমারী দরুজ ধরণী মা দুর্গার মতো। খুব সুন্দর কাহিনী শোনালে তিস্তারে। জয় মাতা কন্যাকুমারীর জয়। জয় মাতা কন্যাকুমারীর জয়, জয় মাতা কন্যাকুমারীর জয়। তোমার দনুজ দলনী মহাশক্তি
চরাচর বিশ্ববিধাত্রী নন্দ কুলদাত্রী মা দনুজ দলনী মহাশক্তি নন্দ নমস্কার।